নমস্কার বন্ধুরা, সবাইকে আমি আমার ধন্যবাদ জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমার আগের ভিডিওতে আমার আলোচনার বিষয়বস্তু ছিল যে মহাভারতের রাজনীতি এবং তার মধ্যে আমি যে টপিকটি দিয়ে শুরু করেছিলাম এবং সেটি বলেছিলাম যে পরবর্তী পর্যায়ে আমি তা নিয়ে আরও বিস্তৃত আলোচনা করব। সে বিষয়টি হচ্ছে বিবাহটিকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে মহাভারতের রাজনীতিতে অনেক ক্ষেত্রে। যেমন আগের দিন আমি দ্রৌপদী স্বয়ম্বর সভার উল্লেখ করেছিলাম। অর্জুনের জীবনে কিন্তু এই বিবাহ মাধ্যমটিকে আরও একাধিকবার ব্যবহার করা হয়েছে রাজনীতির পদক্ষেপ নেওয়ার জন্য। যেমন যখন, তাহলে একটু আগে থেকে বলি, যখন পঞ্চপাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর বিবাহ সম্পন্ন হলো, তখন ওদের মধ্যে একটি শর্ত শ্রীকৃষ্ণ এবং ব্যাসদেব মিলিতভাবেই ঠিক করে দিয়েছিলেন যে প্রত্যেক 1 বছর করে দ্রৌপদী কোনো একজন পাণ্ডবের স্ত্রী হিসেবে দাম্পত্য জীবন অতিবাহিত করবে এবং তখন বাকি 4 পাণ্ডব দ্রৌপদীর সঙ্গে কিন্তু স্বামী হিসেবে নয়, সেই ভাইয়ের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্ক অনুযায়ী তারা সরে থাকবে। এবং যখন সেই যে পাণ্ডবের সঙ্গে দ্রৌপদীর দাম্পত্য জীবন চলছে, ওই সময় যখন সেই পাণ্ডব এবং দ্রৌপদী কোথাও একান্তে সময় কাটাবে, তখন বিনা পারমিশনে বা না জানিয়ে কোনো পাণ্ডব সেখানে উপস্থিত হবে না। যদি হয় তাহলে সেই পাণ্ডবকে 12 বছরের জন্য বনবাসে যেতে হবে। এটা তার শাস্তি, বনবাস বা নির্বাসনে যেতে হবে। এইভাবে তো দ্রৌপদীর সংসার জীবন শুরু হলো। এইবারে ইতিমধ্যে হস্তিনাপুরে রাজ্য সিংহাসনকে 2 ভাগ করা হলো, শুধুমাত্র দুর্যোধনকে যুবরাজ করবেন এই ধৃতরাষ্ট্রের এই অন্ধ স্নেহ থেকে করে যুধিষ্ঠিরকে দেওয়া হলো খাণ্ডবপ্রস্থ এবং হস্তিনাপুর রয়ে গেল দুর্যোধনের জন্য। খাণ্ডবপ্রস্থ ছিল একটি পুরোপুরি জঙ্গল এবং অত্যন্ত একটি দুর্গম জায়গা। সেই জায়গাটিকে কৃষ্ণের পরামর্শেই বলতে পারেন পাণ্ডবরা পরিষ্কার করে এবং তাদেরকে সাহায্য করেছিলেন ময়দানব। এই ময়দানব কেন সাহায্য করেছিলেন, তাহলে আমাকে আবার একটু পিছিয়ে একটি গল্প বলতে হয়। এই ট্র্যাক থেকে যদিও আমি সরে যাচ্ছি, তবুও আমার মনে হয় যে ময়দানবকে নিয়ে একটু বলে নিই। ময়দানব হচ্ছেন অসুরকুলের বিশ্বকর্মা যাকে বলে। একবার কি হয়েছে, অর্জুন এবং কৃষ্ণ তো বরাবরই দুজনে বন্ধু, খুব ভালো বন্ধু। অর্জুন এবং কৃষ্ণ দুজনে বৈকালিক ভ্রমণে বেরিয়ে খাণ্ডবপ্রস্থের কাছে কোনো একটি কোথাও বসে গল্প করছিলেন। তখন ওখানে ছদ্মবেশে অগ্নি আসেন এবং অগ্নি এসে বলেন যে আমার ঘি খেতে খেতে, যজ্ঞের ঘি খেতে খেতে আমার ক্ষুধামান্দ হয়েছে, তোমরা আমাকে কিছু ভোজন করাও। তখন কৃষ্ণ জিজ্ঞেস করেন যে কী ভোজন করাবো আপনাকে, বলুন ব্রাহ্মণ। তখন উনি নিজের পরিচয় দেন যে আমি হচ্ছি অগ্নি, এই খাণ্ডবপ্রস্থের যে জীবজন্তু রয়েছে এই এবং গাছপালা রয়েছে সেগুলির আমি ভক্ষণ করতে চাই, তোমরা ব্যবস্থা করো। তখন অর্জুন এবং কৃষ্ণ মিলিতভাবে এই খাণ্ডবপ্রস্থের জঙ্গলকে দহন করেন এবং করে সেই জঙ্গলের যে কিছু পশু গাছপালা এগুলি মৃত্যু ঘটে এবং সেগুলি অগ্নি দহন করেন, অগ্নি দ্বারাই দহন হয় এবং অগ্নি সেগুলি খেয়ে নিজের ক্ষুধার জ্বালা মেটান। ওই সময় জঙ্গলের মধ্যে বাস করতেন ময়দানব। ময়দানব তখন উনার প্রাণ বাঁচাতে উনি এসে কৃষ্ণের শরণাপন্ন হন এবং অর্জুনের শরণাপন্ন হন। তখন অর্জুন কৃষ্ণকে বলেন, বাসুদেব এই আমাদের শরণাপন্ন হয়েছে, একে কিন্তু বাঁচাতেই হবে, একে আমি কিছুতেই এই দহনের মধ্যে অংশগ্রহণ করতে দেব না। তখন কৃষ্ণ বললেন ঠিক আছে, তাহলে এই ময়দানবের জান বেঁচে গেল। তখন ময়দানব কৃতজ্ঞতাবশত জিজ্ঞেস করে আমি তোমাদেরকে কি উপহার দেব। কৃষ্ণ তখন বলেন সময় হলে আমি চেয়ে নেব। এই ময়দানবই যখন খাণ্ডবপ্রস্থ পাণ্ডবদের দিয়ে দেওয়া হলো, তখন কৃষ্ণ বলেন ময়দানবকে ডেকে তুমি এই খাণ্ডবপ্রস্থকে ইন্দ্রপ্রস্থ বানিয়ে দাও, অর্থাৎ ইন্দ্রের অমরাবতীর ন্যায় সুন্দর একটি রাজপ্রাসাদ এখানে নির্মাণ করো এবং সেই মনোরম একটি পরিবেশ তৈরি করে দাও যেখানে পাণ্ডবরা থাকবে। কাজে এইবারে সেই ইন্দ্রপ্রস্থ ঢোকার পর থেকে কিন্তু যুধিষ্ঠির তো অত্যন্ত স্থির বুদ্ধি সম্পন্ন একজন মানুষ ছিলেন। উনি কিন্তু ঠিক আন্দাজ করেছিলেন যে এই ইন্দ্রপ্রস্থ দেখে কৌরবদের হিংসে হবেই এবং তারা বিশেষ করে মামা শকুনি কিন্তু কিছুতেই ওনাদেরকে এই ইন্দ্রপ্রস্থেও শান্তিতে থাকতে দেবে না। তখন উনি বাসুদেবের সঙ্গে পরামর্শ করেন যে কি করা উচিত, কি হলে আমরা নিরাপদে থাকতে পারবো, শান্তিতে থাকতে পারবো। তখন বাসুদেব এবং যুধিষ্ঠিরের মধ্যে আমার যতদূর মনে হয় ওদের মধ্যে রাজনৈতিক কোনো প্ল্যান তৈরি হয়। এইবারে যুধিষ্ঠির এবং দ্রৌপদী তখন দাম্পত্য জীবন চলছে।
ওনারা অস্ত্রাগারে নিভৃতে সময় কাটাচ্ছিলেন। ঠিক ওই সময় একজন ব্রাহ্মণ এসে অর্জুনের কাছে বলেন যে ওনার গরু চুরি হয়েছে এবং সেটি যেন অর্জুন তৎক্ষণাৎ গিয়ে উদ্ধার করে নিয়ে আসে। অর্জুন জানতেন না অস্ত্রাগারে যুধিষ্ঠির এবং দ্রৌপদী নিভৃতে সময় কাটাচ্ছেন। উনি অস্ত্র নেওয়ার জন্য অস্ত্রাগারে গিয়ে ঢোকেন এবং দুজনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। দেখে এবার কী হয়, অর্জুন তখন সেটি পাত্তা না দিয়ে উনি তখন অস্ত্র নিয়ে বেরিয়ে যান এবং গিয়ে উনি ঢোকার আগে বুঝতে পারেন যে ভেতরে যুধিষ্ঠির এবং দ্রৌপদী রয়েছে। তা সত্ত্বেও অর্জুন ভেতরে ঢোকেন এবং অস্ত্র নিয়ে বেরিয়ে আসেন কোনো দিকে না তাকিয়ে। গিয়ে উনি সেই ব্রাহ্মণকে সাহায্য করেন এবং গরুগুলিকে ফিরিয়ে আনেন। তারপরে অর্জুনের মনে হয় উনি তো শর্ত ভেঙেছেন, কারণ যাই হোক উনি তো দ্রৌপদী এবং যুধিষ্ঠিরের নিভৃতে সময় কাটানোর সময় স্পটে উপস্থিত হয়েছেন। তখন উনি স্বেচ্ছায় বলেন আমি 12 বছরের নির্বাসনে যেতে চাই। যুধিষ্ঠির যদিও মুখে না করেছিলেন, কিন্তু ওনারা জানতেন যে অর্জুনের এই যে 12 বছরের বনবাসের নামে যে নির্বাসন যাত্রা হবে সেটা যদি কাজে লাগানো যায় তাহলে পাণ্ডবদের পক্ষে মঙ্গল, এবং সেটি হয়েছিল। অর্জুন ঘুরতে ঘুরতে ওনার যে যাত্রাপথ তৈরি করা হয়েছিল, মেবি সেটা যুধিষ্ঠির কৃষ্ণ সবাই জানতেন, সবাই মিলিতভাবেই হয়তো তৈরি করেছিলেন। কারণ পাণ্ডবদের একটি অত্যন্ত ভালো গুণ ছিল, ওনারা কিন্তু এক ভাই আরেক ভাইকে না জানিয়ে কোনো পদক্ষেপ নিতেন না। সব সময় 5 ভাইয়ের মধ্যে সব আলোচনা হতো। অর্থাৎ ওনাদের মধ্যে কিন্তু সেই ইউনিটি ছোট থেকেই ছিল যে এক ভাই আরেক ভাইয়ের কথা মন দিয়ে শুনতেন এবং পরস্পরের সঙ্গে নিজেদের চিন্তাভাবনা ওরা শেয়ার করতেন। কাজে অর্জুন যে পথে যাবেন নিশ্চয়ই পাণ্ডবদের মধ্যে সেই নিয়ে আলোচনা হয়েছে এবং ওনাদের আলোচনার কিন্তু অভিন্ন হৃদয়ের বন্ধু ছিলেন কৃষ্ণ, তার অংশীদার। কাজে অর্জুন যখন মণিপুরে যান, মণিপুর দুহিতা চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের একটি সম্পর্ক তৈরি হয় এবং অর্জুন কিন্তু সেখানে চিত্রাঙ্গদার সঙ্গে একটি বৈবাহিক সম্পর্কে অগ্রসর হন। তাতে কি হলো, যখন পরবর্তীকালে কুরুক্ষেত্র যুদ্ধ হচ্ছে তখন মণিপুরের যে শক্তিশালী সেনাদল তারা কিন্তু পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করে। এইবারে যখন উনি যান নাগরাজ্যে, সেখানে উলুপির সঙ্গে অর্জুনের একটি সম্পর্ক স্থাপিত হয় এবং তার ফলে কি হয় দেখুন, সেখানেও কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধের সময় নাগ সেনারাও কিন্তু পাণ্ডবদের পক্ষে যুদ্ধ করেছিল। তারপরে অর্জুনের যাত্রাপথে পড়ে প্রভাস তীর্থ, অর্থাৎ যেখানে কৃষ্ণের বাস, দ্বারকাকে বলা হতো প্রভাস তীর্থ। দ্বারকাতে গিয়ে কৃষ্ণের সাহায্যেই বলুন, কৃষ্ণের অনুপ্রেরণাতেই বলুন, সুভদ্রার সঙ্গে অর্জুনের একটি প্রণয় সম্পর্ক স্থাপিত হয় এবং সুভদ্রা এবং অর্জুনের বিবাহ সম্পন্ন হয়। অর্জুন সেখানে যখন সুভদ্রাকে বিবাহ করছেন, কৃষ্ণ তখন পরিষ্কার অর্জুনকে জানান, আমি তোমাদের এই প্রেমে কিন্তু আবেগী হয়ে কোনো মদত দিচ্ছি না। আমি জানি তোমাদের এই বিবাহের ভবিষ্যতে একটি রাজনৈতিক গুরুত্ব রয়েছে, সেই জন্য আজকে আমি তোমাদেরকে বিবাহে বা প্রেমের সম্পর্কে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছি। এবং যেহেতু আমার দাদা বা বাকি যাদবকুল এই সম্পর্কে সাহায্য করবে না, তোমরা এখান থেকে পালিয়ে গিয়ে হলেও বিবাহ করো। কারণ সেই যুগে ক্ষত্রিয় ধর্মের আরও একটি রীতি ছিল যে কোনো ক্ষত্রিয় যদি তার পছন্দের নারী, যেটা আমি বলেছি যে অম্বিকা এবং অম্বালিকাকে ভীষ্ম হরণ করে নিয়ে এসেছিলেন অন বিহাফ অফ বিচিত্রবীর্য, তাহলে অর্জুনও কিন্তু সেই রীতি মেনেই সুভদ্রাকে হরণ করেন এবং দুজনের দাম্পত্য জীবন শুরু হয়। পরবর্তীকালে আমরা দেখি ওনাদের পুত্র অভিমন্যু কিন্তু মহাভারতের রাজনৈতিক ইতিহাসে একটি বড় ভূমিকা পালন করেছিলেন। তাহলে এইভাবে দেখুন অর্জুনের বিবাহ নিয়ে যে রাজনৈতিক পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, রাজনৈতিক ছকের মধ্যে পড়ে গেছে অর্জুনের জীবনটাই বলতে গেলে। আচ্ছা, এই বিবাহ কিন্তু আরও একটিবার পাণ্ডবদের জীবনে ভূমিকা নিয়েছিল বেশ গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ভীম এবং হিড়িম্বার বিবাহ। যখন 52বৎ গৃহে অগ্নিকাণ্ডের পরে পাণ্ডবরা পালিয়ে যান এবং ওনারা বনে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছেন, যে ওরা ছদ্মবেশে যাতে কৌরবরা টের না পায় যে ওনারা বেঁচে আছেন, ওই সময় ওনারা একটি জঙ্গলে রাত্রিবেলা বিশ্রাম করছিলেন। তখন ওই জঙ্গলে ছিল হিড়িম্ব নামে একটি রাক্ষস, যে মনুষ্য মাংস খাওয়ায় তার অভ্যাস ছিল, সে খেত। হিড়িম্ব যখন দেখলেন যে তরতাজা 5টি যুবক এবং তাদের মা ওই জঙ্গলে বিশ্রামরত, উনি তখন ওনার ভগ্নী হিড়িম্বাকে বললেন, হিড়িম্বা যা তো ওদেরকে মেরে ওদের নিয়ে আয়, আমি মাংস খাবো, বহুদিন কোনো মানুষের মাংস খাইনি। মজার কথা দেখুন, হিড়িম্ব ছিলেন নরখাদক, হাইরাস হিড়িম্বা কিন্তু ছোটোর থেকেই নিরামিষ ভোজনে
উনি অভ্যাস ছিল ওনার। উনি ছিলেন মা কালীর পূজারী, তা সত্ত্বেও উনি কিন্তু নিরামিষ খেতেন, কোনো রকম মাংস ভক্ষণ করতেন না, বিশেষ করে ওনার মানুষের মাংস তো নয়। হিড়িম্বা ভাইয়ের আদেশ মানতে যখন উনি যান, গিয়ে দেখেন যে নিদ্রারত 5 ভাই, এবং তার মধ্যে ভীম একমাত্র জাগা ছিল, যে বাকি 4 ভাইকে পাহারা দিচ্ছিলেন এবং মায়ের দিকে নজর রাখছিলেন, যাতে কোনো বন্য জন্তু বা কোনো শত্রু এসে ওনাদেরকে ঘুমের মধ্যে অতর্কিত আক্রমণ করতে না পারে। ভীম ছিলেন সজাগ। অন্তরাল থেকে ভীমকে দেখে হিড়িম্বার মনে প্রেমের আবির্ভাব হয় এবং হিড়িম্বা কিন্তু নিজের অজান্তেই ভীমকে নিজের মন দিয়ে দেন। উনি পারেন না এই পাণ্ডবদেরকে মেরে ভাইয়ের আদেশ পালন করতে। হিড়িম্ব বোনের দেরি হচ্ছে দেখে ছুটে আসে, এসে দেখে বোন তো ওখানে একইভাবে দাঁড়ানো। তখন হিড়িম্ব বলেন, কিরে বোন, তুই তো এদেরকে মারলি না, ঠিক আছে আমিই মারবো। তখন হিড়িম্বা আটকাবার চেষ্টা করেছিল যে ভাই তুমি ওদের মেরো না, আমি এই ছেলেটিকে আমার মন দিয়েছি। বলে তুই রাক্ষসকুলের কলঙ্ক, তুই রাক্ষস হয়ে তুই একজন আর্য পুরুষকে মন দিচ্ছিস। যাই হোক, ওদের এই যখন বাদানুবাদ চলছে তখন ভীমের নজর পড়ে ওদিকে। উনি ভাবেন যে এবার হিড়িম্বা কিন্তু ভীমকে দেখেই নিজের বেশভূষা চেঞ্জ করে নিয়েছিলেন। ওনারা ছদ্মবেশ ধরতে পারতেন, বেশ চেঞ্জ করতে পারতেন রাক্ষসা সে যুগে, কাজেই হিড়িম্বাও নিজের বেশভূষা চেঞ্জ করে একটি সাধারণ রমণীর পোশাকে পরিহিতা ছিলেন। যদি ধরি যে উনি ছদ্মবেশ ধারণ করেননি ভীমকে দেখে, তাহলেও ধরে নিতে পারি যেহেতু হিড়িম্বা রাক্ষসদের মতো নরখাদক ছিলেন না, উনি ছিলেন মা কালীর পূজারী এবং নিরামিষ ভোজন করতেন, হতে পারে উনি হয়তো ওরকম হিড়িম্বর মতো নোংরাভাবে থাকতেন না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতেন, এবং যেহেতু উনি মা কালীর পূজারী ছিলেন, পূজার মধ্যেই থাকতেন বলে মনটা উনার নির্মল ছিল, যার জন্য উনাকে দেখে ভীমের কখনোই মনে হয়নি যে রাক্ষস। হ্যাঁ, অনার্য নারী বোঝা যাচ্ছে। ভীম তখন ভাবেন যে এই অসহায় নারীকে নিশ্চয়ই রাক্ষসটা জ্বালাতন করছে। ভীম তখন এগিয়ে আসেন এবং হিড়িম্বর সঙ্গে ওনার হাতাহাতি যুদ্ধ শুরু হয়। তাতে রেজাল্ট কি? ভীম অবশ্যই যেতে এবং হিড়িম্ব মারা যায়। তখন মাতা কুন্তির কাছে এসে হিড়িম্বা বলেন যে মা, আমি আপনার ছেলেকে আমার মন দিয়েছি এবং আমি ওকে বিবাহ করতে চাই। একজন আর্য পুরুষের প্রথম বিবাহ হচ্ছে, তাও একজন অনার্য নারীর সঙ্গে, সেখানে কিন্তু যুধিষ্ঠির বা কুন্তি রাজি হওয়ার কোনো কারণ ছিল না, কিন্তু ওখানে যুধিষ্ঠির মন দিয়ে নয়, মাথা দিয়ে চিন্তা করেছিলেন যে হিড়িম্বার মতো একজন অনার্য নারীর সঙ্গে যদি ভীমের বিবাহ হয়েও যায়, সেখানে কিন্তু রাক্ষস জাতির মতো একটি শক্তিশালী জাতি আমাদের পাশে থাকবে। কারণ বললাম, যুধিষ্ঠির কিন্তু ছিলেন অত্যন্ত স্থির বুদ্ধি সম্পন্ন একজন মানুষ এবং অত্যন্ত দূরদৃষ্টি সম্পন্ন একজন মানুষ। উনি জানতেন ভবিষ্যতে কি হতে পারে। উনি যুধিষ্ঠির, ওনার নামকরণে কিন্তু এই কারণে, কারণ ওনার উপর আশীর্বাদ ছিল উনি অত্যন্ত স্থির বুদ্ধি সম্পন্ন এবং লক্ষ্যে স্থির থাকা ব্যক্তি হবেন। কাজেই ভীম এবং হিড়িম্বার বিবাহটা যতটা না হিড়িম্বার তরফ থেকে প্রেমের, পাণ্ডবদের তরফ থেকে কনসার্ন দেওয়ার মূল কারণ হচ্ছে ওনাদের রাজনৈতিক চিন্তাধারা। তাহলে ওনাদের নজর থেকে কিন্তু বিবাহটা ছিল রাজনৈতিক একটি পদক্ষেপ, যার ফলশ্রুতি যথারীতি কুরুক্ষেত্র যুদ্ধে ঘটোৎকচ এবং তার মিত্রবর্গ কিন্তু পাণ্ডবদের শক্তি বাড়াতে সাহায্য করেছিল। আচ্ছা, আরও পরবর্তীকালে, মানে তারপরের জেনারেশন, পাণ্ডবদের পরের জেনারেশন, অর্থাৎ কৃষ্ণের পুত্র শাম্ব, তার সঙ্গে এবার দেখুন কৃষ্ণের পরিবারের সঙ্গে হস্তিনাপুরে কিন্তু যাওয়া আসা ছিলই, কারণ কুন্তি ছিলেন কৃষ্ণের পিসি, সেই হিসেবে কৃষ্ণ তার পরিবারবর্গ নিশ্চয়ই হস্তিনাপুরে এসছেন। এবং যেহেতু বলরামের কাছে দুর্যোধন এবং ভীম দুজনেই গদাযুদ্ধ শিখত, কাজে ওনাদের মধ্যে যাওয়া আসাটা অনবরতই হতো। সেই হিসেবেই হয়তো বা কৃষ্ণের পুত্র শাম্বর সঙ্গে দুর্যোধনের কন্যা লক্ষণার কখনো দেখা হয়েছিল এবং দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক স্থাপিত হয়। দুজনের বিবাহ কিন্তু দুর্যোধন মেনে নিয়েছিলেন ভালোভাবেই, কারণ দুর্যোধনের মাথার মধ্যে ছিল যে যদি আছে কৃষ্ণের পুত্রের সঙ্গে আমার কন্যার বিবাহ হয়, কৃষ্ণের সঙ্গে আমার একটি বৈবাহিক সম্পর্ক স্থাপিত হচ্ছে। কৃষ্ণ শুধু অর্জুনের বন্ধু হিসেবে অর্জুন বা অর্জুনের মামাতো ভাই হিসেবে অর্জুনের সঙ্গে থাকবেন তা নয়, জামাইয়ের শ্বশুরবাড়ি, মানে হ্যাঁ, জামাইয়ের শ্বশুরবাড়ির লোকের দিকে উনার ডিউটি উনি করতে বাধ্য থাকবেন, বাউন্ড থাকবেন, এবং তা হয়েওছিল। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হয়, বলরাম কিন্তু কৃষ্ণকে বলেছিল যে চলো আমরা নিরপেক্ষ থাকি, কারণ পাণ্ডব এবং কৌরব উভয়ই আমাদের আত্মীয়। কৃষ্ণ তখন বলেছিলেন যে দাদা তুমি ভুলে যাচ্ছ, এটা ধর্মযুদ্ধ, অর্থাৎ ধর্ম এবং অধর্মের মধ্যে যেহেতু যুদ্ধ হচ্ছে, আমরা কেউ নিরপেক্ষ নই, আমাদের কিন্তু কোনো না কোনো পক্ষে থাকতেই হবে।
বলরাম তখন বলেন, আমি থাকতে পারবো না, কারণ আমার দুদিকেই আত্মীয়, আমি দেশ ভ্রমণে বেরিয়ে যাচ্ছি। কৃষ্ণ কিন্তু পালিয়ে যাননি, কারণ কৃষ্ণ তো জানতেন ওনাকে তো ধর্ম স্থাপন করার দায়িত্ব কৃষ্ণের উপরে রয়েছে। কৃষ্ণ তখন, এবার কৃষ্ণ কি দেখছেন যে আমি পাণ্ডবদের সাহায্য করব। দুর্যোধন এসে বলছে, কৃষ্ণ তুমি তো আমাদের সাহায্য করতে হবে, কেন আমরা তোমার আত্মীয়। উনি দেখলেন হ্যাঁ, কথাটা তো ভুল নয়। তখন উনি অপশন দিলেন যে দেখো, একদিকে আমার নারায়ণী সেনা, আর একদিকে আমি একা, আমি কিন্তু যুদ্ধে কোনো অস্ত্র ধরবো না। এবার অর্জুন এবং দুর্যোধন তোমরা ঠিক করো যে আমি কোন দিকে যাব। তখন অর্জুন তো ওর বন্ধু কৃষ্ণকেই চাইল, কারণ অর্জুন যত বড় বীরই হোক না কেন, উনার একটা চরিত্রের বড় গুণ ছিল, উনি কিন্তু লোভী ছিলেন না। উনি কেন, পাণ্ডবরা কেউই কিন্তু অসৎ বা লোভী ছিলেন না, বা হিংসুটে ছিলেন না। কাজেই অর্জুন দেখলেন যে আমি যুদ্ধে জিতি বা না জিতি, আমি আমার বন্ধুকেই আমার সঙ্গে চাই। অর্জুন কিন্তু অত ভগবান, অর্জুন কিন্তু অ্যাকচুয়ালি কৃষ্ণকে কখনো ভগবানের চোখে দেখেননি। উনি দেখতেন অর্জুন কৃষ্ণ উনার সুহৃদ, উনার অ্যাডভাইজার, উনার ফ্রেন্ড, ফিলোসফি অ্যান্ড গাইড। অর্জুন প্রচণ্ড শ্রদ্ধা করতেন কৃষ্ণের ধৈর্যকে, কৃষ্ণের বুদ্ধিকে, কৃষ্ণের বিশ্লেষণী ক্ষমতাকে, এবং সম্মান করতেন কৃষ্ণের ভালোবাসাকে। উনি সেই দৃষ্টিভঙ্গি থেকে চিন্তা করে কিন্তু কৃষ্ণকে বলেন যে বন্ধু, আমি সখা, তোমাকে আমি আমার পক্ষে চাই। দুর্যোধন কিন্তু বাস্তববাদী, দুর্যোধনের মধ্যে কিন্তু কৃষ্ণের প্রতি কোনো আবেগ কাজ করেনি। দুর্যোধন চিন্তা করেছে আমাকে ভাই যুদ্ধে জেতার জন্য লোকবল চাই। উনি তখন নারায়ণী সেনাকে নিজের দিকে চাইলেন। এইভাবে তাহলে কী হলো, দেখা গেল কৃষ্ণ যে দুদিকেই বাউন্ড ছিল ডিউটি করতে, সেখানে কিন্তু কোথাও একটা কি শাম্ব এবং লক্ষণের বিবাহ একটি কারণ ছিল। এইভাবে দেখা যাচ্ছে যে বারবার কিন্তু বিবাহটাকে রাজনৈতিক মাধ্যম হিসেবেই ব্যবহার করা হয়েছে। পরবর্তীকালে যখন আফটার অজ্ঞাতবাস পাণ্ডবদের পরিচয় বেরোলো, তখন কিন্তু পাণ্ডবদের সঙ্গে মিত্রতা করার জন্য ওরা যে অজ্ঞাতবাসে যে দেশে ছিলেন, অর্থাৎ মৎস্য দেশ, সেই দেশের রাজাও কিন্তু নিজের কন্যা উত্তরার সঙ্গে পাণ্ডবদের সম্পর্ক স্থাপনে উৎসাহী ছিলেন। এবং অর্জুন তখন, যেহেতু উত্তরা ছিল অর্জুনের ছাত্রী, তাই কন্যা সমা উত্তরার সঙ্গে নিজের পুত্র অভিমন্যুর বিবাহ দিয়েছিলেন। তার ফলে কি হয়েছিল, মৎস্য দেশও কিন্তু এনাদের সাপোর্টেই যুদ্ধ করেছিল। আর পাঞ্চাল তো ছিল এদের পক্ষে। এইভাবে পাণ্ডবদের কিন্তু শক্তিবর্ধনে ওনাদের বিবাহ একটি বড় ভূমিকা পালন করে। আচ্ছা, এবারে বিবাহ মাধ্যম থেকে একটু বেরিয়ে এসে একটু অন্যদিকে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা কৃষ্ণের জন্মের আগে ফেরত চলে যাচ্ছি। আমরা দেখছি মথুরাতে একজন অত্যন্ত অত্যাচারী রাজা ছিলেন কংস, যিনি নিজের পিতাকে কারাগৃহে বন্দি করে সিংহাসনে বসেছিলেন। কাজেই প্রজাদের সাধারণের কিন্তু কোনো সাপোর্ট কোনোদিন কংস পাননি, যেটা পেতেন সেটা ভয়। দেখুন, যদি আমি এখন একটু আধুনিক যুগের দিকে তাকাই, তাহলে আমার হয়তো যেহেতু এটি মাইথোলজি নিয়ে বলছি, এখানে আমার অন্য কোনো মন্তব্য করা উচিত হবে না, কাজেই আবার আমি ফেরত চলে যাচ্ছি পুরাণে। কংস অত্যন্ত অত্যাচারী রাজা, কংসের অত্যন্ত করাপ্টেড একজন নেতা ছিলেন। তৎসত্ত্বেও উনি বছরের পর বছর সিংহাসনে আসীন ছিলেন। কেন? কারণ প্রজাসাধারণের সেখানে কিন্তু ভয়েসটা আটকে দেওয়া হয়েছিল। কংসের যারা সেনা ছিলেন তারা পয়সা দিয়ে তাদের মুখ বন্ধ করে তাদেরকে বশ করে কংস কী করতেন, জনসাধারণের যে ভয়েস সেটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিলেন। এবার আপনারা যা বোঝার বোঝেন, আমি কিন্তু কোনো কমেন্ট করিনি। এই সময় কৃষ্ণের আবির্ভাব হয় কংসকে মারার জন্য, যেটা আমরা গল্পে পড়েছি বা কাহিনীতে পুরাণে জেনেছি। দেবকীর অষ্টম গর্ভের সন্তান কংসের মৃত্যুর কারণ হবে। এইটা জানার সঙ্গে সঙ্গে কিন্তু কংস দেবকী এবং বসুদেবকে কারাগারে নিক্ষেপ করে। আমরা সবাই জানি দেবকীর সন্তান হলেই কংস গিয়ে সেই সন্তানদেরকে মেরে দিত। তখন কিন্তু এবার জনসাধারণের মধ্যে কিছু তো থাকে যারা খুব ড্যাশিং হয়, তারা খুব নির্ভয় টাইপের লোক হয়। যেমন একজন ছিলেন অক্রূর, একজন ছিলেন নন্দ, যিনি ছিলেন বসুদেবের অভিন্ন হৃদয় একজন বন্ধু, যে যমুনার অপর পারে গোকুলে থাকত। এবার যখন 7 নম্বর সন্তান হয় দেবকীর, অর্থাৎ যখন বলরাম দেবকীর গর্ভে ছিল, তখন বসুদেবের প্রথমা পত্নী রোহিণী অক্রূর এবং তারই মতো কিছু লোকের সহায়তায় গোপনে কারাগারে এসে দেবকীর থেকে সেই সন্তান নিজের গর্ভে ধারণ করে উনি চলে যান। অর্থাৎ এখানে রোহিণী সেরোগেট মাদারের ভূমিকা পালন করেন এবং বলরামকে জন্ম দেন উনি গোকুলে নন্দের গৃহে, রোহিণী। তারপরে এলো দেবকীর অষ্টম গর্ভের সন্তান, যাকে কংস জানাতনা প্রকারে মারবার প্ল্যান করছে। রোহিণী তখন আসতে পারছে না
অষ্টম গর্ভে সন্তানকে বাঁচাবার জন্য, কারণ তিনি তখন তো বলরামের জন্ম দিয়েছেন সদ্য, বলরামকে নিয়ে উনি ওখানে রয়েছেন এবং কংসের ধরাছোঁয়ার বাইরে। এইবারে কংস জানতেন যে রোহিণী বসুদেবের প্রথমা পত্নী হিসেবে মাঝে মধ্যে কারাগারে আসেন, মেবি উনি সন্তান সম্ভব বা কোনোভাবে হয়ে পড়েছেন। সে দেবকীরই 7 নম্বর সন্তান, সেটা কংসের কানে যায়নি, কংসের কানে গেছে যে দেবকীর 7 নম্বর সন্তানের গর্ভপাত হয়েছে। এইবারে যখন 8 নম্বর সন্তান ভূমিষ্ঠ হলো, ওই সময় দেখুন দৈব প্রবাহে পুরো মথুরা বলবো না, কংস এবং তার বিশ্বস্ত সেনাদল ঘুমে। যদি বাস্তবভাবে চিন্তা করি, মেবি অক্রুর বা কিছু লোক তারা কি করেছেন, যে কোনো পানীয়র সাথে বা কোনোভাবে খাবারের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে কংস এবং তার বিশ্বস্ত যে দল তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিল, যাতে কৃষ্ণকে ওখান থেকে সরানো যায়। খুব বাস্তবভাবে চিন্তা করে দেখছি আর কি, দৈব প্রবাহটা সাইডে সরিয়ে রেখে। তখন কি হলো, বসুদেবের মাধ্যমে কৃষ্ণ চলে গেল নন্দর কাছে, এবং নন্দের ঘরে যে কন্যা সন্তান হয়েছিল, কারণ দেবকীর তো সন্তান বারবার গর্ভপাত হচ্ছে, কংস বিশ্বাস করবে না। নন্দর ঘরে যে সন্তান হয়েছিল, এটি কন্যা সন্তান, তাকে নিয়ে এসে কৃষ্ণের জায়গায় রাখা হলো। বসুদেবরা বা নন্দ অক্রুর এরা ভেবেছিলেন যে কংস আফটারঅল পুত্র সন্তানের জন্য অপেক্ষা করছে, হতে পারে সে কন্যা সন্তানকে হয়তো মারবে না। এইভাবে চিন্তা করে কৃষ্ণ চলে যায় নন্দের গৃহে এবং সেখানে সে বেড়ে ওঠে, তারপর তো অন্য গল্প। তাহলে আমি যদি এইভাবে বাস্তবভাবে চিন্তা করতে থাকি, তাহলে কিন্তু কৃষ্ণের জন্ম সময় তাকে যে ঘিরে যে রাজনৈতিক ছকটা তৈরি হয়েছিল, সেটাও কিন্তু পরবর্তীকালের মহাভারতের রাজনৈতিক ইতিহাসে বিশাল গুরুত্ব রাখে। তাহলে আমি আজকে কৃষ্ণের এই জন্ম কথা দিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। মোটামুটি বলতে পারেন মহাভারতের রাজনীতির আমরা কিন্তু অর্ধেকও এসে পৌঁছাইনি, আরও বাকি রয়েছে, কারণ মহাভারতের পুরোটাই পড়তে আমরা দেখছি রাজনীতির খেলা চলেছে। ঠিক আছে, তাহলে আমার এই ভিডিওটি আপনারা শুনুন এবং আপনাদের কি মতামত আমাকে অবশ্যই জানাবেন। এবং এর আগে বাকি ভিডিওগুলিতে যেভাবে আপনারা আপনাদের কমেন্ট করেছেন বা আপনারা লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব করেছেন, আশা করব এই ভিডিওটিও আপনারা মন দিয়ে দেখবেন এবং আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজ তাহলে আসি, নমস্কার।